नो তিলোত্তমা কলকাতায় আরও একবার। তবে আজকের গন্তব্য আলিপুর জেল মিউজিয়াম। হ্যাঁ, যেহেতু সামনেই 23শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি, তাই আমার মনে হলো একবার এইটা কভার করা উচিত আমার। যাই হোক, আমার পাশে যেটা দেখছেন এটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম। এটা একটা সময় জেল ছিল, আপনারা সবাই জানেন, কিন্তু বর্তমানে এটি একটি মিউজিয়াম। তো চলুন আমি বাকিটা ভেতরে ঢুকি, তারপর বলছি কত টিকিট। তার মধ্যে বলে রাখি, আমি এলাম কিন্তু যতীন দাস পার্ক হয়ে, অর্থাৎ আমি মেট্রো এসেছি হাওড়া থেকে এসপ্ল্যানেড, তারপরে এসপ্ল্যানেড থেকে যতীন দাস পার্ক, এবং যতীন দাস পার্ক থেকে কিছুটা আসার পরে আমি ডান দিকে চলে এলাম হাজরা ক্রসিং দিয়ে এই আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে। তবে এখানে একটা কথা বলে রাখি, আমার সব মিলিয়ে সময় লাগলো মিনিট 15 মতো, আপনাদের আরও কম সময়ও লাগতে পারে। আর মোটামুটি দূরত্ব খুব বেশি নয়, অ্যারাউন্ড 1 কিলোমিটার 1.3 কিলোমিটার মতো দূরত্ব। তো চলুন ভেতরে প্রবেশ করি, দেখি ভেতরে কি কি দেখার আছে, টিকিট কত, সব বলছি। চলে এলাম অবশেষে আলিপুর জেল মিউজিয়াম, এবং এখানে সামনেই টিকিট কাউন্টার আছে, এবং এখানে জায়গায় জায়গায় মে আই হেল্প ইউ অর্থাৎ হেল্প ডেস্ক রয়েছে। কোনো প্রবলেম হলে এখানে কিন্তু আপনি সেই সহায়তাটা পাবেন। চলুন এবার একটু ভেতরে যাই এবং টিকিটটা কাটি। ম্যাম, টিকিট কত? এই হচ্ছে টিকিট। টিকিট কাটলাম, টিকিটের মূল্য 30 টাকা। এখানে একটু বলে দিই, এখানে আপনারা চাইলে ক্যাশে বা ইউপিআই বা এছাড়া কার্ডেও আপনারা টিকিট করতে পারেন। আর 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের পুরো টিকিট লাগবে 30 টাকা, এবং যদি গ্রুপে আসেন সেক্ষেত্রে হয়তো ছাড় থাকতে পারে। আর 3 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। আর তার সঙ্গে বলে রাখি, এটা প্রতি সোমবার বন্ধ থাকে, এবং সকালবেলা কটা থেকে কটা অবধি খোলা থাকে সেই টাইমিং আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। টিকিট দেখিয়ে সুভেনিয়ার সব দেখতে দেখতে চলে এলাম। এখন আমাকে যেতে হবে বাঁদিকের রাস্তাটায়, এটাই এন্ট্রান্স। আর রাস্তায় ঢুকেই দেখতে পেলাম ম্যাপ। এটাই আলিপুর জেল মিউজিয়ামের ম্যাপ। ম্যাপ দেখার পরে সরাসরি চলে এলাম প্রধান আকর্ষণ। এখানে ডান দিকে পাবেন নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ, এবং বাঁদিকে পাবেন বিখ্যাত ফাঁসির জায়গা। চলুন এবার প্রথমে ডান দিক থেকে আমি শুরু করি। ডান দিকে এই যে ঢুকছি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে কোন কোন কক্ষ আছে। এখানে বলে রাখি, আলিপুর জেল মিউজিয়াম ঘোরার জন্য কিন্তু কোনো গাইডের প্রয়োজন হবে না। এখানে বিভিন্ন জায়গায় কোনটা কি এবং কোনটার কি কারণ সেটা কিন্তু লেখা আছে যথেষ্ট। প্রথম কক্ষটা ফাঁকা, এটা এই জেলের একটা রেপ্লিকা বলা যায়। চলুন আমরা একটু দেখে নিই। প্রথমত এইটা ছিল আগেকার অরিজিনাল সেল। এটি ডক্টর বিধানচন্দ্র রায়ের কক্ষ। এই ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তিনি 1930 সালের 5ই সেপ্টেম্বর থেকে 1931 সালের 1 জানুয়ারি পর্যন্ত এই কক্ষে বন্দী ছিলেন। এখানে সেই পুরো বিষয়টি লেখা আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এরপর পাশের সিঁড়ি দিয়ে সোজা উঠে পড়লাম আমাদের অত্যন্ত প্রিয় মানুষ নেতাজির কক্ষ দেখতে। নেতাজি সুভাষচন্দ্র বোস, যাকে বাদ দিয়ে ভারতবর্ষের স্বাধীনতার কথা কল্পনাও করা যায় না। চলুন জেনে নিই এই স্বনামধন্য মানুষের জীবনের এই যন্ত্রণার কথা। তিনি কেন এখানে বন্দী ছিলেন? আইন অমান্যের অপরাধে 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু এই কারাগারেই বন্দী ছিলেন।
এখানে প্রতিটি কক্ষের পাশেই একটি করে কিউআর কোড পাবেন এবং সেই কিউআর কোড স্ক্যান করলেই আপনি অডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন তাদের দেশপ্রেমের কথা, তাদের স্বার্থত্যাগের কথা এবং সর্বোপরি জেনে নিতে পারবেন এনারা কেন এখানে বন্দী হয়েছিলেন। সেই ইতিহাস অডিও আপনাদেরকে জানিয়ে দেবে। চলুন এবার আমি চলে এলাম দেশবন্ধু চিত্তরঞ্জন কক্ষ, অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আমরা প্রত্যেকেই জানি নেতাজির সঙ্গে একই স্বরে যাঁর নাম উচ্চারিত হয় তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ইনি 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত এই কক্ষে বন্দী ছিলেন। ঠিক এর পরের কক্ষ দেশপ্রিয় কক্ষ, অর্থাৎ দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের কক্ষ। এই যতীন্দ্রমোহন সেনগুপ্ত এখানে কিন্তু দুবার বন্দী ছিলেন। একবার ছিলেন 1930 সালের এপ্রিলে এবং আরেকবার 1932 সালের 22শে অক্টোবর থেকে 1933 সালের 5ই জুন পর্যন্ত। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে আলিঙ্গন করতে করতে ওপর থেকে একবার দেখে নিচ্ছিলাম, সত্যি কত অসহায় এই জেলের জীবন, সত্যি কত অসহায় ছিল বিপ্লবীদের জীবন। আর ঠিক তখনই হঠাৎ করে চোখ আটকে গেল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই মূর্তিতে। তিনি যেন ওপর থেকে দেখছেন তার মিশন, তার ভিশন, ভারতের স্বাধীনতা উত্তর ভারতবর্ষকে। ওনাদের আত্মবলিদান বিফলে গেল না তো? আজকে কি আমরা ওনাদের যোগ্য উত্তরসূরি হতে পেরেছি? প্রশ্ন অনেক, উত্তর হয়তো তার থেকেও বেশি। তাই আর সেসব প্রশ্ন করে নিজেদেরকে ভারাক্রান্ত করছি না। চলুন দেখে নিই এর পরের গন্তব্য। তবে যাবার আগে নিচ থেকে আরও একবার দুটো কক্ষ, আর এই যে দেখছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই সেই ফাঁসির মঞ্চ। নিজের অজান্তেই কখন চোখের কোল ভিজে গেছে জানি না। এখানে ফাঁসি দেওয়া হতো। ব্রিটিশ সরকার ফাঁসি দিয়েছিলেন অনেক স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামীদের। আর এখানে ফাঁসি দেওয়ার পরে, অর্থাৎ হ্যাং টিল ডেথ, ঠিক তারপরেই তাদের বডি চলে আসতো এই নিচে, কাঁচের নিচে। এখান থেকে তাদের দেহ নিয়ে আউটপসি করা হতো। সত্যি বলছি, এখানে আসার পরে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। এই পরিবেশে ঢুকলে শুনতে পাবেন সেই বিখ্যাত গান, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। এই পরিবেশে এই আবহ সঙ্গীত, এই গান সত্যি মনটাকে কোথাও যেন ভিজিয়ে দিচ্ছে বারবার। ফিরে যাচ্ছি ইতিহাসের সেই সব গোল্ডেন টাইমে। আর এই হচ্ছে আউটপসি রুম। এখানেই আউটপসি হতো, অর্থাৎ ফাঁসির পরে দেহর ময়নাতদন্ত হতো এবং তারপরে ডাক্তার সরকারিভাবে তাকে মৃত ঘোষণা করতেন। এখানে এলে এই দেওয়ালের গায়ে দেখতে পাবেন কাদের ফাঁসি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাঁরা কেন ফাঁসি বরণ করেছিলেন তার সংক্ষিপ্ত ইতিহাসও এখানে এলে আপনি দেখতে পাবেন। সত্যি গায়ে কাঁটা দিচ্ছিল। আর এই সেই ঘর, এখানে বন্দীদেরকে দেখানো হতো কিভাবে এবং কার ফাঁসি হচ্ছে, অর্থাৎ এদেরও বলা হতো আপনারাও তৈরি থাকুন। সত্যি আমার মতে আলিপুর জেল মিউজিয়ামের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ এই ফাঁসির মঞ্চ। না না, এটা কোনো বেড়াতে যাবার আকর্ষণ নয়, এটা এক যন্ত্রণার আকর্ষণ। এখানে এলেই নিজের অজান্তে ফিরে যেতে হয় ইতিহাসে। এখানে এলে নিজের অজান্তে মেনে নিতে হয় নিজেদের লাঞ্ছনার কথা। এটি ফাঁসির
মঞ্চের ঠিক ডান দিকের একটি রুম, এই রুমটির নাম নির্জন কক্ষ বা কন্ডেমনেশন রুম। এখানেও বিপ্লবীদের রাখা হতো, অর্থাৎ ফাঁসির আসামিদের রাখা হতো নির্জনভাবে। এই সেই কারাগার, দেখুন সত্যিকারের কারাগার। এই কক্ষে বন্দী ছিলেন আমাদের অত্যন্ত প্রিয় বিনয় বাদল দীনেশের দীনেশ গুপ্ত। দেখুন, যেন মনে হচ্ছে উনি আজও দাঁড়িয়ে আছেন, উনি আজও কিছু বলতে চাইছেন। সত্যি এখানে এলে মনটা খুব খারাপ হয়ে যায়, বিশ্বাস করুন, অন্তত আমার তো তাই হয়েছে। এখানে এলে এরকম অনেক ফলক দেখতে পাবেন, সেখানেই লেখা থাকে কেন এনারা বন্দী ছিলেন। আপনারা সময় করে এখানে এসে এগুলো একটু পড়ে নেবেন। এছাড়া যদি ইতিহাস জেনে আসেন তাহলে তো খুবই ভালো। চলুন এবার একটু স্বাদ বদল করা যাক। এটি মূলত একটি আর্ট স্টুডিও। চলে এলাম নেহেরু সেল, পণ্ডিত জওহরলাল নেহেরুর কক্ষ। আর এই যে দেখছেন ইন্দিরা গান্ধী, হ্যাঁ, পণ্ডিত জওহরলাল নেহেরু যখন এই জেলে বন্দী ছিলেন তখন ইন্দিরা গান্ধী তাঁর সঙ্গে দেখা করতে আসতেন, তাই এখানে ইন্দিরা গান্ধীর একটি রেপ্লিকা দেখতে পাবেন। আর এই ছিল পণ্ডিত জওহরলাল নেহেরুর সেল। এই জেলে পণ্ডিত নেহেরু 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত বন্দী ছিলেন। চলুন যেতে যেতে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। এই মিউজিয়াম প্রতিদিন সোমবার বাদে সকাল 11:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে এবং এই মিউজিয়ামে প্রতিদিন একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। সেই শোয়ের টিকিট মূল্য 100 টাকা মাথা পিছু। আর সেই শোয়ের জন্য টিকিট কাটতে গেলে আপনাকে বিকেল 5টার মধ্যেই টিকিট কাটতে হবে। এই হলো মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত বোমার একটি রেপ্লিকা। এটি এখানে রাখা আছে, ঠিক আসল বোমা যেমন দেখতে ছিল অনেকটা সেই রকমই দেখতে। চলুন একটু ইতিহাস থেকে ঘুরে আসি। মানিকতলা বোমা মামলা, বা বলা ভালো মানিকতলা বোমা ষড়যন্ত্র নামেই এটি পরিচিত ছিল। সময়টা 1908 সাল। তৎকালীন কলকাতা বা ক্যালকাটায় এই ঘটনাটি ঘটে। এটি বিপ্লবী জাতীয়তাবাদের অনুপ্রেরণায় পরিচালিত প্রতিরোধ আন্দোলনের একটি অংশ ছিল। একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে এলাম। এখানে আপনি পাবেন প্রদর্শনী কক্ষ, সুভেনির ও কফি শপ, একান্তে কিচেন, লাইট ও সাউন্ড শো, কবি কাজী নজরুল ইসলাম কক্ষ, এছাড়া পাবেন ফিডিং রুম। দেখলেন জেলের বন্দীদের জীবনযাত্রা,
বা জীবনদশাও বলা যেতে পারে। ব্রিটিশ সুলভ শাস্তি ও শৃঙ্খলা পরায়ণতাকে মাথায় রেখেই আলিপুর সেন্ট্রাল জেলের সাধারণ কক্ষগুলো নির্মিত হয়েছিল এবং এই প্রত্যেকটা কক্ষকে নজরদারি করা হতো সামনের ওয়াচ টাওয়ার থেকে। তাই জন্যেই এখানকার আর্কিটেকচারটা এরকম। এই ডান দিকে যেটি দেখছেন এটি আসলে একটি এক্সিবিশন হল। আপনারা স্বচ্ছন্দে এখানে কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারেন। এই এক্সিবিশন হল ঘুরে দেখলে অনেক কিছু জানতে পারবেন, শুধুমাত্র ইতিহাস বা সেই সময়কার সমসাময়িক বিষয় নয়, বর্তমানের অনেক কিছুই এখানে আছে।
প্রদর্শনী দেখতে দেখতে হারিয়ে যাচ্ছিলাম ইতিহাসের পাতায়। শুধু ইতিহাস কেন, সাহিত্য, মনন, দর্শন সবেতেই তো স্বাধীনতা সংগ্রাম। আচ্ছা, এবার বাস্তবে ফিরে আসি। এই হচ্ছে সেই লাইট অ্যান্ড সাউন্ড শোর ময়দান, বা বলতে পারেন স্টেজ। এখানে তৎকালীন সময়ের বেশ কিছু ঘটনা কমিক্সের আকারেও লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তবে একটা কথা বলবো, আলিপুর জেল মিউজিয়ামে এলে হাতে কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে আসবেন। তার কারণ এখানে কিন্তু দেখার অনেক কিছুই আছে। দেখা শুধু নয়, জানা, অনুভব করা, সব মিলিয়ে ঘন্টা তিনেক সময় তো দরকারই। আর যদি শো দেখেন সেক্ষেত্রে এক্সট্রা আরও বেশ কিছুক্ষণ। বলা ভালো, আলিপুর জেল মিউজিয়ামের মাঝামাঝি এটি এটি একটি ওয়াচ টাওয়ারও বটে। আবার এর ওপরে উঠলে আপনি একটি সংগ্রহশালাও দেখতে পাবেন, যেখানে দেখতে পাবেন রেপ্লিকার মাধ্যমে বন্দীদের জীবনদশার বেশ কিছু দৃশ্য দেখানো হয়েছে। এই যেমন ধরুন, তাদের বন্দিদশায় তারা কি ধরনের কাজ করতেন, তাদের পেশা কি ছিল, ইত্যাদি ইত্যাদি। তো চলুন সময় নষ্ট না করে এটা দেখে নিই। ডান দিকের ২ নম্বর বাড়িটি আসলে ওয়াশরুম, এবং এই যে সামনে যেটি দেখছেন এটি আসলে সেই সময়কার কুটির শিল্প, অর্থাৎ হস্তচালিত তাঁত বা ওয়েভিং ইন্ডাস্ট্রি। একটা সময়ে চরকা কাটা হতো এবং তার মাধ্যমে সুতো তৈরি করা হতো এবং সেই সুতো দিয়ে কাপড় বোনা হতো। আপনারা গান্ধীজির কথা নিশ্চয়ই জানেন, এবং এখানে এলে অবশ্যই দেখে নেবেন কিভাবে তখন হস্তচালিত তাঁত এবং তার মাধ্যমে সুতো তৈরি করা হতো। এখানে আরেকটি মজার জিনিস, এখানে কিন্তু সেলফি জোন রয়েছে, অর্থাৎ আপনি চাইলেই এই সমস্ত তাঁতের সঙ্গে বা এই সমস্ত উইভিং মেশিনের সঙ্গেই নিজেদের সেলফি তুলে নিতে পারেন। দেখুন, বেশ ভালো লাগবে। অনেকেই হয়তো দেখেননি তাঁত, আমি দেখেছিলাম ছোটবেলায়, এবং আমি দেখেছি কিভাবে কাপড় বোনা হয়। আপনারা যদি কেউ জেনে থাকেন বা দেখে থাকেন কিভাবে কাপড় বোনা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর এগুলো হচ্ছে ম্যানুয়াল, এখান থেকে সুতোর মাধ্যমে বা সেই সুতো নিয়েই তবেই কিন্তু তাঁত বোনা হতো। দেখতে দেখতে সন্ধে হয়ে আসলো, আজ বাড়ি ফেরার পালা। তবে যাবার আগে আরেকবার বলে যাই, এখানে আসুন, ঘুরে যান, জেনে যান ইতিহাস, স্পর্শ করে যান ইতিহাসের সেই সব কালোজয়ী অধ্যায়কে। আজকের গল্প এটুকুই। খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।